ফাইনাল কল আবুধাবি 22টা 50, এখন টাইম হয়ে গেছে 26। হ্যাঁ আরে আসছি ফ্লাইটটাকে আটকাও। এই রোদের মধ্যেও যে এই যে স্নোফল শুরু হয়ে যাবে কে জানে ভাই, অদ্ভুত এখানকার ওয়েদার। আজ এমন একটা শহরের গল্প শোনাবো যে শহরে পা রাখতেই হালকা থেকে মাঝারি তুষারপাত আমাদের ওয়েলকাম করেছিল। আচমকায় রোদের দেখা খুব ঠান্ডার মধ্যেও তৃপ্তির উষ্ণতা প্রদান করেছিল। যে শহরের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে ছোট ছোট খাল, আর তাতে ভেসে বেড়াচ্ছে কত রকম জলযান, ঠিক যেন ইটালির ভেনিস। বাল্টিক সাগরের একটা অংশ এই শহরকে প্রায় ছুঁয়ে ফেলেছে। নাম নিয়েছে গালফ অফ ফিনল্যান্ড। জলপথ কিংবা সড়কপথে নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ডের সঙ্গে জুড়ে গিয়েছে প্রায় 200 বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার প্রাক্তন রাজধানী, ইউরোপের চতুর্থ জনবহুল শহর সেন্ট পিটার্সবার্গ। রাশিয়াতে আসার পর পিওর ইউরোপের ভাইব পেতে গেলে এই শহরের আর কোনো বিকল্প নেই। এর আগের পর্বে মস্কো শহর থেকে ঘণ্টা চারেকের বুলেট ট্রেন সফর করে আমরা এসে পৌঁছেছিলাম সেন্ট পিটার্সবার্গ শহরে। সম্পূর্ণ অচেনা কিংবা অজানা একটা জায়গায় পৌঁছে চোখে যেরকম ধাঁধা লাগে, আমাদের অবস্থাও খানিকটা সেই রকমই। আগেও বলেছি, রাশিয়া আমাদের আনপ্ল্যান ট্রিপ, তাই কোথায় পৌঁছে কোথায় থাকবো এই ব্যাপারটা একটু চোখে নিতে হচ্ছিল। ভারতবর্ষের কোনো শহরে অ্যাডভান্স ট্যুর প্ল্যান করে ঘোরা আর বিদেশের কোনো শহরে পৌঁছে ট্যুর প্ল্যান বানিয়ে ঘোরা দুটোই সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা। ওই হিন্দিতে একটা লাইন আছে না, ইতনা ভি আসান নেই। সুতরাং আজকের পর্ব কিন্তু অন্যরকম হতে চলেছে, কারণ আজ কিছু খোঁজা, আজ কিছু অভিজ্ঞতা, আজ কিছু পাওয়া, আজ কিছু বলা। তবে তার আগে খেতে হবে 1 কাপ কফি, কারণ ঠান্ডায় অবস্থা জমে হয়ে গেছে লাইক টফি। স্টেশন বলতে আমরা বুঝি আমাদের এলাকার স্টেশন, হাওড়া কিংবা শিয়ালদা। এগুলোর সঙ্গে এই স্টেশনের পরিবেশ অনেকটাই আলাদা। নিজেকে খাপ খাইয়ে নিতে খানিকটা সময় লাগবে। আমার ভাই কাঁচরাপাড়া স্টেশন পছন্দ, আমার কৃষ্ণনগর পছন্দ, আমার চাকদা পছন্দ। এগুলো হচ্ছে স্টেশন ভাই, এখানে লোকজন বড় চুপচাপ। তাই আমিও আর কথা না বাড়িয়ে চুপচাপ পা চালিয়ে স্টেশনের বাইরে তো এলাম। আর বাইরে এসে যা দেখলাম, কন্টিনিউ স্নোফল। স্টেশন থেকে বাইরে বেরিয়ে দরকার ছিল হোটেল খোঁজা। কাশ্মীরে স্নোফল, রাশিয়াতে এসেও স্নোফল। আকাশের একদিকে রোদের ঝলক, অন্যদিকে মেঘের চলাচল, তারই মাঝে হালকা থেকে মাঝারি স্নোফল। ওখানে এগুলো খুব সাধারণ ব্যাপার, কিন্তু আমাদের কাছে অতিরিক্ত পাওনা। তাপমাত্রা 1 কি 2, তারই মাঝে খোলা মাথায় আর ভোলা মনে গায়ে মেখে নিলাম রাশিয়ার রাশি রাশি বরফকুচি। প্রকৃতি একটু শান্ত হতেই মনে পড়ল এবারে হোটেল বুক করতে হবে। যদিও দিনের আলো রয়েছে, কিন্তু সময়টা রাত 9টার কিছু কম হবে না। রাত 8:47। রাত 11টার আগে মনে হয় না এখানে সূর্য ডুববে। আমরা এখান থেকে ইয়ান্ডেক্স ট্যাক্সি বুক করলাম, আর একটা হোটেলও সেই সাথে বুক করলাম। হোটেলওয়ালার সাথে কন্ট্যাক্ট করলাম, হোয়াটসঅ্যাপে কথা বললাম, অ্যাড্রেস দিল, ইয়ান্ডেক্স ট্যাক্সি বুক করলাম, ওয়েট করছি ট্যাক্সির জন্য। স্টেশন থেকে হোটেলের দূরত্ব ছিল 1.6 কিলোমিটার, আর এই পথটুকু যেতে ইয়ান্ডেক্স ট্যাক্সিকে দিতে হলো 216 রাশিয়ান রুবেল। একটু আগে স্নোফল হলো আর এখন ভাই এরকম রোদ। সেন্ট পিটার্সবার্গ থেকে নরওয়ের ডিস্টেন্স 2000 কিলোমিটারের কিছু বেশি। আমরা সবাই হয়তো জানি নরওয়েকে বলা হয় নিশি সূর্যের দেশ। অবস্থানের কারণেই 11 জুন থেকে 2 জুলাই এই শহরে রাতের পরিধি হয় মাত্র 4 ঘন্টা, আর দিনের আলো সম্প্রসারিত হয় প্রায় 20 ঘন্টা। সেই সময় এই শহর হোয়াইট নাইটস উপভোগ করে। হোটেলে পৌঁছানোর পর সেখানকার ওনার আমাদের হাতে রুমের চাবি তুলে দেওয়ার সাথে সাথেই আমাদের বুঝিয়ে দিল কোথায় কি রয়েছে। ফাইনালি রুমে এসে পৌঁছালাম। এই পুরো প্রোগ্রামটায় সমস্ত জায়গায় কিন্তু রুম বুক করেছে প্রিয়ম। একমাত্র এই সেন্ট পিটার্সবার্গে এসে আমি হোটেল এইটা বুক করেছি। ফ্লাইট কিংবা হোটেল বুক করার জন্য আমি কিন্তু ব্যবহার করেছি উইগো অ্যাপ, কারণ উইগো অ্যাপ হচ্ছে গ্লোবাল ট্রাভেল ব্র্যান্ড, যেটা বিভিন্ন কারেন্সি এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল। ইন্টারন্যাশনাল ফ্লাইট কিংবা ইন্টারন্যাশনাল হোটেল বুক করার জন্য উইগো অ্যাপ হচ্ছে বেস্ট। ফ্লাইট বুকের ক্ষেত্রে মেক মাই ট্রিপ, ইজি মাই ট্রিপ, ক্লিয়ার ট্রিপ, এই যে সমস্ত অ্যাপগুলো আছে, তো কোন অ্যাপ থেকে ফ্লাইট বুক করলে ফ্লাইটের খরচ কম হয়, অর্থাৎ এক কথায় সস্তার ফ্লাইট, সেটা কিন্তু খুব সহজেই কম্পেয়ার করে ফ্লাইট বুক করা যায় উইগো অ্যাপের মাধ্যমে। হোটেল বুকের ক্ষেত্রে এয়ারবিএনবি, গোআইবিবো, বুকিং.com, এই যে সমস্ত অ্যাপগুলো আছে, তো কোন অ্যাপ থেকে হোটেল বুক করলে হোটেল খরচ কম পড়ে সেটা কিন্তু খুব সহজেই কম্পেয়ার করে হোটেল বুক করা যায় উইগো অ্যাপের মাধ্যমে। এছাড়াও আইআরসিটিসি ট্রেনের টিকিট বুকিং, ইভেন্ট বুকিং এবং ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু উইগো অ্যাপ হচ্ছে বেস্ট। উইগো অ্যাপের লিঙ্ক দেওয়া থাকলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা ডাউনলোড করে ব্যবহার করে আমাকে কিন্তু অবশ্যই একটা ফিডব্যাক দেবেন। আর সেই সঙ্গে লাগলো হচ্ছে 3700 রুবেল। চেক আউট টাইম হচ্ছে আগামীকাল বেলা 12টা। ঠিক আছে, আমরা বলেছিলাম যে আমরা এরকমই রুম নেব, যে 2টো বেড থাকবে, এটা একটা বেড, এটা একটা বেড। টিভি তো রয়েছে, এই হচ্ছে টয়লেট, স্নান করার জন্য এনক্লোজার রয়েছে,
বেসিন রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, স্নান আমি করবো, 2 দিন ধরে স্নান করিনি। এদিক দিয়ে রাস্তা দেখা যাবে, একদম খুব ভালো জায়গায় প্রপার্টিটা। আর এই কিচেনটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি কিছু খাবার দাবার তৈরির জন্য। তো রান্নাঘরে দেখুন, এখানে মাইক্রোওভেন রয়েছে, এখানে নানা রকম বাসন কোসন রয়েছে, উপরে কাপ টাপ, মোটামুটি রান্না করার জন্য যা দরকার সব কিছুই রয়েছে। জল গরম করার মেশিন রয়েছে, দুধ রয়েছে, ফ্রিজ থেকে চাইলে দুধ বা ডিম নিয়ে কিন্তু সিদ্ধ করা যেতে পারে। বা যদি আপনারা মনে করেন যে আপনারা কিছু খাবার কিনে নিয়ে এসে, এখানে পাশে সুপার মার্কেট রয়েছে, খাবার কিনে নিয়ে এসে ফ্রিজে রেখে দেবেন, তারপর সেটাকে আর কি কুক করবেন, সেটাও করতে পারবেন। টাচ ওভেন, বাসন কোসন সব কিছু ব্যবহার করে কিন্তু এখানে ধুয়ে রেখে দিতে হবে যাতে অন্যরাও ব্যবহার করতে পারে। এরকম ফরেন ট্রিপে আসলে একটু চাল একটু ডাল নিয়ে আসলে কি হয়, একটু ডাল ভাত ফুটিয়ে খেলেও না বাইরেরই খাওয়া খরচাটা কমে যেত। এমন যদি কেউ থাকে যে একটু চাল ডাল আমাকে ফুটিয়ে দিতে পারবে, পরের ট্রিপে ভাই কন্ট্যাক্ট করে নিয়ে আসবো সাথে। আমি তার গাইড হব, সে আমাকে একটু রান্না করে দেবে, সেও খাবে আমিও খাবো, গল্প করবো, বিন্দাস ঘুরবো ফিরবো, বেড়াবো, মজা করবো, আইসক্রিম খাবো, কফি খাবো, চকলেট খাবো, নাগরদোলায় চাপবো, ব্যাস দুজনে দুটো বেডে আর কি ঘুমিয়ে যাবো। আমার হচ্ছে এটুকু ভাই কন্ডিশন। যদি কেউ থাকো তো প্লিজ কমেন্টস করো বা আমাকে ইনস্টাগ্রামে বলে দিও। পরের ট্রিপে তাহলে আমরা বেরিয়ে পড়বো মিশর বা আফ্রিকার উদ্দেশ্যে। সারাদিন জার্নির পর একটু বিশ্রাম নিয়ে যখন বেরোলাম, তখন শহরে রাত নেমেছে। সময় ঘড়ি বলছে রাত 11টা। বাইরে হালকা বৃষ্টি আর সময়ের ব্যবধানে চলছে তুষারপাত, সঙ্গে অতিরিক্ত পাওনা ঠান্ডার কামড়। খিদে পেয়েছিল, খেতে বেরিয়েছিলাম, খেতে বেরিয়েই স্নোফল। নেটে সার্চ করে দেখেছিলাম ওখানে কয়েকটা ভারতীয় রেস্টুরেন্ট রয়েছে। রাত 11টার পর সব বন্ধ হয়ে যায়। তারই মধ্যে এমন একটা রেস্টুরেন্ট ছিল যেটা অনেক রাত পর্যন্ত খোলা থাকে। ঠিক করলাম সেখানেই যাব। হেঁটে যাওয়া হয়তো যেত, কিন্তু রাস্তাঘাট অচেনা আর যখন তখন বৃষ্টির আনাগোনার কথা চিন্তা করেই আমরা ক্যাব বুক করলাম। ক্যাব আমাদের নামিয়ে দিল সেন্ট পিটার্সবার্গের ইন্ডিয়ান রেস্টুরেন্ট কাশ্মীরের সামনে। আর রেস্টুরেন্টে ঢোকার সময় মনে মনে কাশ্মীরের সব ননভেজ ডিশগুলো কল্পনা করে নিলাম। ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবার অর্ডার করার সময় দেখোনি ওখানে কিছু কি ছবিগুলো দেখোনি? তো আর কিছু দেখছি না, আমি একজনকেই দেখছি। ছেলেপুলে নতুন নতুন প্রেমে পড়ার পর প্রেমিকার মন রাখতে তাকে রেস্তোরাঁয় নিয়ে যায়। আর এই রেস্তোরাঁয় এসে আমার সঙ্গে আমার সমস্ত চিন্তাভাবনার ব্রেকআপ হয়ে গেল যখন দেখলাম ইন্ডিয়ান রেস্টুরেন্ট হলেও এখানে কোনো ননভেজ আইটেমই নেই, আর খাবারের দামও আকাশ ছোঁয়া। তবে এই বৃষ্টি ভেজা রাতে মনে ছোঁয়া দেওয়ার মতো কেউ একজন আছে, যাকে দেখার পর হয়তো কেউ না খেয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসতেই পারবে না। মানে ওই রেস্টুরেন্টের খাবারের কথা বলছিলাম। চা পানের মাঝেই এই রেস্টুরেন্টের ম্যাডাম এসে আমাদের জিজ্ঞেস করলো চাটা কেমন লাগলো। আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিলাম, আপনাদের চাটা সত্যি অপূর্ব। টুকটাক কথোপকথনের মাঝেই উনি বিশ্লেষণ করলেন তাদের রেস্তোরাঁয় কি কি খাবার পাওয়া যায়। আর এই বিশ্লেষণের 20 বানে বৃদ্ধ হয়ে প্রিয়ম নানা রকম খাবার অর্ডার করে দিল। চায়ের পর এলো আমাদের অর্ডার দেওয়া সত্যম থালি। তাতে ছিল ফ্রাইড রাইস, ডাল, পনির বাটার মশলা, পুদিনা চাটনি, স্যালাড, আর অতিরিক্ত আইটেম হিসাবে আমি অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস সঙ্গে সোয়া কারি। একে তো আলোর অভাব, অন্যদিকে আবার মিউজিক চলছে, তাই কথোপকথন সঙ্গে খাবারের অনস্পট ফিডব্যাকটা আর শেয়ার করছি না, কারণ কপিরাইট আসতে পারে। বউ আর বউয়ের মতো এই দুটো ওয়ার্ড তো এক নয়। সোয়া চিকেন কারি আর চিকেন কারি এই দুটো আলাদা জিনিস ভাই। হয়তো ফ্রাইড রাইস চামচে ভরে মুখের ভেতরে নাড়ানাড়ি করি। খাওয়া দাওয়ার পর্ব শেষ করতে না করতেই ঘড়ির কাঁটা রাত 12টার ঘর পেরিয়ে গেল। হোস্টেলে ঢোকার আগে স্থানীয় একটা সুপারমার্কেট থেকে টুকটাক কিছু খাবার দাবার জিনিস কিনে নিলাম আগামীকাল সকালের জন্য। এখানে বিল কত হলো? 337। আমি হোস্টেলে ফিরে এলেও প্রিয়ম গিয়েছিল সেন্ট পিটার্সবার্গের নাইট লাইফের একটা ঝলক দেখতে। পরে অবশ্য ওর মুখে শুনেছিলাম পাটায়া তো নামেই বদনাম। রাতের ইউরোপের ঝলক দেখতে হলে সেন্ট পিটার্সবার্গের কোনো বিকল্প নেই। তবে পাটায়া কিংবা ফুকেটের মতো এখানে খুললাম ব্যাপারটা নেই, যেটা আমি এর আগে মস্কো শহরের নাইট লাইফ দেখানোর সময়তেও বলেছিলাম। নাইট ক্লাব থেকে শুরু করে বিভিন্ন ধরনের উত্তেজনাবর্ধক ক্লাব সবই এখানে আছে। নির্ধারিত অর্থের বিনিময়ে আমাদের আদিম অনাদি ইচ্ছেকে জাগানো, সেই সঙ্গে লাগানো সব ধরনের ব্যবস্থাই রয়েছে। তবে ওইসব জায়গাতে ক্যামেরা অ্যালাউ নেই। এই যে এই বড় রাস্তাটা দেখছেন, পুরো রাস্তাটায় একদম শুরু থেকে শেষ অবধি সমস্ত জায়গায় কিন্তু শুধুমাত্র গ্যাস্ট্রো পাব, নাইট ক্লাবস, বার সমস্ত কিছু কিন্তু এই সাইডে খোলা পাবেন। এবং রাত্রির 1টা-2টো বাজে এখনও কিন্তু সমস্ত কিছু খোলা, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু খোলা। এই যে দেখছেন এই স্ট্রিটটা, এই স্ট্রিটটার নাম হলো কিন্তু রবিনসন স্ট্রিট। বলা হয় একটা স্ট্রিটের মধ্যে, পুরো ইউরোপে একটা স্ট্রিটের মধ্যে সব থেকে বেশি নাইট ক্লাব আছে কিন্তু এই স্ট্রিটটাতে, একদম পুরো ওই শেষ অবধি। এবং এখানে নাইট ক্লাব আছে, স্টুডিও ক্লাব আছে, আরও অনেক কিছু আছে যেগুলো নিজেরা এসে দেখাই ভালো, বাট একটু কেয়ারফুল থাকা উচিত। এখানে কিন্তু স্ক্যাম অনেক কিছু হয়, অনেক লোকজন আপনাকে অ্যাপ্রোচ করবে, বাট একটু ভেবে চিনতে। বাকি এমনি না হলে জায়গা কিন্তু বেশ সুন্দর। পরের দিন অর্থাৎ 8ই মের সকাল তৈরি হয়ে
বেলা 12টা নাগাদ আমরা হোটেল থেকে চেক আউট করলাম। হোটেল আমরা একদিনের জন্য নিয়েছিলাম, কারণ আজকে রাত্রে আমাদের ফ্লাইট রয়েছে সেন্ট পিটার্সবার্গ থেকে আবুধাবির পথে। শহরটা ঘুরে দেখার জন্য একটা বেলা আমাদের হাতে রয়েছে। হোটেলের লাগেজগুলো রেখে আমরা সেই কাজেই বেরিয়ে পড়লাম। রাস্তায় পা রেখে প্রথমেই স্থানীয় একটা দোকান থেকে টুকটাক কিছু খাওয়া দাওয়ার কাজটা সেরে ফেললাম। খাবারের আইটেম বলতে নিয়েছিলাম ক্যাপেচিনো কফি, বেকড চিকেন উইথ চিজ আর চকলেট পেস্ট্রি। এই সবকটা আইটেম নিয়ে 605 রুবেল আমাদের বিল হয়েছে। রাশিয়াতে এসে একটা জিনিস চোখে পড়েছিল, বড় বড় রেস্টুরেন্ট ছাড়া ছোটখাটো সব ক্যাফেগুলোতেই অর্ডার দেওয়া খাবার টেবিলে নিয়ে এনে খাবার পর ওয়েস্টগুলো নিজেদেরকেই সাফ করে দিতে হয়। 100 টাকার খাক কি 1000 টাকার খাক, সবাই কিন্তু খাওয়ার পরে তাদের যে সমস্ত প্লেটসগুলো আছে না, সেগুলো সব ডাস্টবিনে আর কি ফেলে দিচ্ছে এবং ট্রে থাকলে সাইডে রেখে দিচ্ছে। এর আগের দিন যখন কাজানে গেছিলাম, আমরা জানতাম না, আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম, সেখানে খাওয়া দাওয়া করছিলাম, আপনারা ভিডিওতে দেখেছেন। তো আমি বেরিয়ে এসেছি, প্রিয়ম পরে বেরোচ্ছিল, আবার রেস্টুরেন্টের ওনার প্রিয়মকে ডেকে নেওয়ার পরে বলেছে যে ওই দেখুন ওটা ওখানে ফেলে দিন। তো এই ব্যাপারগুলো কিন্তু এখানে খুব মেনটেন করা হয়। এই যে এত বড় রাস্তার পাশে ফুটপাথ রয়েছে, এই যে এত দোকান রয়েছে, এত মানুষজন রয়েছে, একটা কাগজের টুকরো, একটা কিছু প্লাস্টিকের প্যাকেট, বোতলের ছিপি, চিপসের প্যাকেট, বাদামের প্যাকেট, কিচ্ছু নেই। হয়তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম, পা ব্যথা করছে, বসার জায়গা নেই, আমি এখানকার ফুটপাথেও বসে পড়ি, কোনো কিছু মনে হবে না। এতই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুলস, এখানকার যারা জনগণ তারা কিন্তু ট্রাফিক আইনকে ভালো মতো মেনে চলে। যারা জেব্রা ক্রসিংয়ে দাঁড়িয়ে আছে, যতক্ষণ না সবুজ হবে, গাড়ি চলুক না চলুক, তারা কিন্তু পার করছে না। কোনো জায়গাতে কোথাও আমি ট্রাফিক পুলিশ দেখিনি, কোনো ট্রাফিক পুলিশ নেই। ওখানে মস্কোভস্কি রেল স্টেশন, আর এটা হচ্ছে মেট্রো স্টেশন। আর আমরা যেখানে ছিলাম সেটা এই স্টেশন থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। সেন্ট পিটার্সবার্গ শহরটার নাম, স্টেশনের নাম হচ্ছে মস্কোভস্কি, কারণ এখান থেকে মস্কো যাওয়ার ট্রেন ছাড়ে, আবার এখান থেকে ফিনল্যান্ডেও যাওয়া যায়, ফিনল্যান্ড যাওয়ার ট্রেনও ছাড়ে। এটা হচ্ছে টয়লেট, এখানকার পাবলিক টয়লেট। মস্কো কিংবা কাজানের মতো সেন্ট পিটার্সবার্গের বিভিন্ন টুরিস্ট পয়েন্ট ঘুরে দেখার জন্য এখানে বাস ট্যুর কন্ডাক্ট করা হয়। রাস্তার ধারেই তাদের বিভিন্ন প্যাকেজ সাজিয়ে সেটাই প্রচার করছে বিভিন্ন ট্যুর সংস্থার কর্মীরা। Приглашаем гостей города и петербуржцев на обзорную экскурсию по Санкт-Петербургу. সেন্ট পিটার্সবার্গ ঘুরে দেখার জন্য এরকম হোপ অফ বাস রয়েছে। কত টাকা আছে আমাদের কাছে? একটু ডিসকাউন্ট দিতে বলো, আমাদের কাছে টাকা কম আছে। কথা বলে যেটুকু বুঝলাম, কন্ডাক্টরে যাওয়ার জন্য খরচ করতে হবে 1400 রাশিয়ান রুবেল পার পার্সন। হিসাব করে দেখলাম আমাদের কাছে যে টাকা বেঁচে আছে তাতে 2800 রুবেল হয়তো হয়ে যাবে, কিন্তু সেটা খরচ করে দিলে আমাদের কাছে এয়ারপোর্ট গিয়ে ফ্লাইটে ওঠা পর্যন্ত আর কোনো টাকাই বেঁচে থাকবে না। তাই ঠিক করলাম আমরা পায়ে হেঁটে ঘুরে দেখব আশেপাশে যা কিছু আছে। আর এমনিতেও ইউরোপের এই শহরটা হেঁটে ঘুরে বেড়ানোর মধ্যে কোথাও একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। ভারত থেকে রাশিয়া আসার সময় আমরা যে পরিমাণ রাশিয়ান রুবেল এক্সচেঞ্জ করে নিয়ে এসেছিলাম তার মূল্য ছিল 80,000 রুবেল, ভারতীয় টাকায় প্রায় 75,000 টাকা। কিন্তু এইখানে এসে বুঝেছিলাম এই 80,000 রুবেল দুদিনের জন্য সাফিসিয়েন্ট নয়, বিশেষ করে এই সময়। সেন্ট পিটার্সবার্গ শহরের জীবনযাপন ঠিক কতটা ব্যয়বহুল তার একটা ধারণা নিতে স্থানীয় একটা শপিং মলে গিয়েছিলাম একটা কান ঢাকা টুপির সন্ধান করতে। সেখানে গিয়ে দেখলাম বাবরে বাপ, 3290, সে মাথায় টুপির বদলে আমার অন্য কিছু উঠে যাবে। তবে রাশিয়া কিংবা দুবাই ট্যুর করতে গিয়ে একটা কথা স্পষ্ট বুঝেছি, পকেটে লাখ পাঁচেক টাকা নিয়ে এলেও এইসব দেশের জীবনযাপন কিংবা রোজগারের কাছে আমাদের স্ট্যাটাস ওই নিম্নবিত্তের তালিকাতেই গণ্য হবে। শপিং মল থেকে বেরিয়েই দেখি হালকা বৃষ্টির মধ্যে আবারও শুরু হয়ে গিয়েছে স্নোফল। গ্রীষ্মপ্রধান দেশে যান, শীত প্রধান দেশে যান, কিংবা বৃষ্টি প্রধান দেশে যান, একটা ছাতা সবসময় ক্যারি করা দরকার, কারণ এই রোদের মধ্যেও যে এই যে স্নোফল শুরু হয়ে যাবে কে জানে ভাই। অদ্ভুত এখানকার ওয়েদার। আর এরকম স্নোফল আর মাঝে মধ্যে বৃষ্টি পড়লে এই ঠান্ডার মধ্যে ভাই ঘুরবো কেমন করে, মনে হচ্ছে হোটেলে গিয়ে বসে থাকি। হোটেলে গিয়ে বসে থাকতে হয়নি, কারণ প্রকৃতির নিয়মে মেঘ কেটে গিয়ে আবার রোদের দেখা মিলল। আর সেই রোদের আলোয় ক্যামেরায় ক্যাপচার করলাম ইউরোপের এই সুন্দর শহরটার দৈনন্দিন জীবনের বেশ কিছু দৃশ্য।
সেন্ট পিটার্সবার্গ শহরের আরও একটা বিশেষত্ব হচ্ছে এই শহরের জলপথ। শহরের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে প্রাকৃতিক নিয়মে তৈরি বহু খাল, তারই মধ্যে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন আকৃতির জলযান, প্রাকৃতিক খাল, তার উপরে সেতু। এইসব বৈশিষ্ট্যের জন্যই সেন্ট পিটার্সবার্গের আরেক নাম উত্তরের ভেনিস। এই পথ ধরে চলতে চলতে আমরা এসে পৌঁছালাম সেন্ট পিটার্সবার্গের কাজান ক্যাথেড্রাল বা কাজানাস্কি ক্যাথেড্রালিন সোবর এই জায়গায়। রোমের সেন্ট পিটার ব্যাসিলিকার অনুকরণেই 1801 সাল থেকে শুরু করে 1811 সালে নির্মাণ করা হয় এই কাজান ক্যাথেড্রালের। ইতিহাস বলে 1812 সালে রাশিয়ার বিরুদ্ধে ফ্রান্সের যুদ্ধে নেপোলিয়ানের পরাজয়ের বিজয় স্মারক হিসাবেই রাশিয়ানরা এই ক্যাথেড্রালকে চিহ্নিত করেছিল। সেই যুদ্ধের নায়ক কমান্ডার ইন চিফ জেনারেল মিখাইল কুজুতুভের সমাধি রয়েছে এই ক্যাথেড্রালে। 1876 সালে রাশিয়ার প্রথম রাজনৈতিক বিক্ষোভ এই গির্জার সামনে সংঘটিত হয়। 1917-তে রাশিয়ান বিপ্লবের পর এই ক্যাথেড্রাল দীর্ঘদিন বন্ধ থাকে। তারপর 1932 সালে এটি পুনরায় খুলে দেওয়া হয় ধর্মবিরোধী এবং নাস্তিকতা মিউজিয়াম হিসাবে। নাম দেওয়া হয় মিউজিয়াম অব দ্য হিস্ট্রি অব রিলিজিয়ন অ্যান্ড অ্যাথিজম। 2017 সাল থেকে এটি সেন্ট পিটার্সবার্গের মেট্রোপলিসের মাদার ক্যাথেড্রাল হিসাবে কাজ করে। ভেতরে রয়েছে সেই সময় রাশিয়ান শিল্পীদের হাতে ফুটিয়ে তোলা বহু ভাস্কর্য এবং আইকন, যেগুলো সর্বকালের সেরা নির্মাণ বলে মনে করা হয়। অর্থোডক্স চার্চ, ঐতিহাসিক স্থাপত্য, সেই সভ্যতার ইমারত, রাশিয়ান জারদের প্রাসাদ, এই সবকিছুই রয়েছে শহরের এদিকে ওদিকে। কাজান ক্যাথেড্রাল দেখে আমরা চলে এলাম প্যালেস স্কোয়ারে। প্যালেস স্কোয়ারে রয়েছে উইন্টার প্যালেস বা রাশিয়ান সম্রাটদের শীতকালীন প্রাসাদ, রয়েছে স্টেট হারমিটেজ মিউজিয়াম, এর একদিকে রয়েছে বিল্ডিং অফ জেনারেল স্টাফ, মাঝে রয়েছে একটি স্তম্ভ যার নাম আলেকজান্ডার কলাম। রাশিয়ার প্রথম সম্রাট আলেকজান্ডারের নামকরণে এটি নির্মিত হয়েছিল এবং যেটি সাক্ষ্য বহন করছে ফ্রান্সের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধবিজয় এবং নেপোলিয়ানের পরাজয়। আলেকজান্ডার কলামের পাদদেশেই রয়েছে পেডেস্টাল, যা রাশিয়ার সামরিক গৌরবের প্রতীক দ্বারা সজ্জিত। 9 মে রাশিয়ার যুদ্ধবিজয় দিবস, সেই উপলক্ষে এই স্কোয়ারে অনুষ্ঠিত হবে যুদ্ধবিজয় অনুষ্ঠান। তাতেই অংশ নেওয়ার জন্য একপাশে প্রস্তুতি নিচ্ছে রাশিয়ান সামরিক বাহিনী আর তাদের যুদ্ধে ক্ষেপণাস্ত্র বহনকারী সব সাজোয়া গাড়ি। এই সব কিছু দেখতে দেখতেই আচমকা শুরু হয়ে গেল স্নোফল, সঙ্গে ঠান্ডা হওয়া, কারণ হারমিটেজ মিউজিয়ামের পাশেই রয়েছে সেন্ট পিটার্সবার্গের নেভা নদী। আমরা সেদিকে এগিয়ে গেলাম। যে লেভেলে হাওয়া দিচ্ছে, হাত ফাত পুরো জমে যাচ্ছে, আমি আর শ্যুট করতেই পারছি না, মানে আঙুলগুলো চলছে না আর, এত হাওয়া। এখানকার যারা লোক আছে তারা তো এগুলো তো অভ্যস্ত, তাদের কোনো ব্যাপার হচ্ছে না, বাট আমার আর সহ্য হচ্ছে না ভাই, মারাত্মক ঠান্ডা। কাশ্মীরের ঠান্ডা, সিকিমের ঠান্ডা কিংবা লাদাখের ঠান্ডা, সব আবহাওয়াতেই নিজেকে খাপ খাইয়ে নিয়েছি, কিন্তু এখানের ঠান্ডার প্রভাব যেন একটু বেশি রকমের বাড়াবাড়ি। কোথাও একটা অস্বস্তি হচ্ছে, সেই সঙ্গে ফুরিয়ে আসছে ঘুরে বেড়ানোর এনার্জিও। বারবার মনে হচ্ছে ওই 41 ডিগ্রি গরম তাও সহ্য হয়, কিন্তু এই ঠান্ডা কোনোভাবেই নয়। ভাই আমি গুলমার্গে ঠান্ডাও সহ্য করেছি, হিমাচলে ঠান্ডাও সহ্য করেছি, সেখানে টি শার্ট পরে ছোটও শ্যুট করেছি। এই রাশিয়ার ঠান্ডা কিছু আলাদাই ভাই, লাগাতার হাওয়ার স্নোফল। প্রাকৃতিক নিয়মে আকাশের মেঘ কেটে গিয়ে আবারও দেখা দিল রৌদ্র উজ্জ্বল ঝলমলে দিনের। ঘুরতে ঘুরতে দেখলাম বিভিন্ন ট্যুর সংস্থার কর্মীরা তাদের ট্যুর প্যাকেজের বোর্ড নিয়ে এখানে ট্যুরিস্টদের অ্যাপ্রোচ করছে তাদের বোটে ট্যুর করার জন্য। রয়েছে বিভিন্ন প্যাকেজ এবং ট্যুর প্ল্যান উইথ টাইম ডিউরেশন। এইরকমই একটা জায়গা থেকে আমরা বুক করলাম নদীপথে সেন্ট পিটার্সবার্গ শহর ঘুরে দেখার বোট প্যাকেজ। খরচ পড়ল 800 রাশিয়ান রুবেল। ভারতবর্ষে এত কিছু আছে যেটা ঘুরে দেখার জন্য হয়তো একটা জন্ম অনেক কম পড়ে যায়, এটা 100% সত্যি। তার সাথে এটাও সত্যি যে আমি যদি ভারতবর্ষের বাইরে না বেরোই, পৃথিবীর রূপ না দেখি, তাহলে হয়তো অনেক কিছু জানতে পারবো না এক জন্মে। বাংলা ভাষায় আজকে যে এই আমি সেন্ট পিটার্সবার্গে এসে ব্লগ বানাচ্ছি ফার্স্ট টাইম, আমাদের চিন্তাভাবনাটা বা আমাদের দৃষ্টিভঙ্গিটাকে শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষই নয়, সেটার ব্যাপ্তি হবে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডে। সবাই জানবে যে হ্যাঁ, বাঙালি কিংবা বাংলা ভাষা সব জায়গায় পৌঁছতে পারে। আজকে একজন বাঙালি মুর্শিদাবাদ জেলার মানুষ, সে আজকে সেন্ট পিটার্সবার্গে রাশিয়া এসে ব্লগ বানাচ্ছে। আমরা আমাদের ভাষাকে আজকে কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছি। এরকম কিছু বোট, যে বোটে করে আমাদেরকে ঘোরাবে। বোটের ভেতরটা কাঁচ দিয়ে এইভাবে ডিজাইন করা হয়েছে যাতে ট্যুরিস্টরা নদীপথে দুই দিকের ভিউ দেখার সাথে সাথেই বোট যখন লো হাইট ব্রিজের নিচ দিয়ে যাবে সেগুলো ভালো মতো দেখতে পায়। রয়েছে ছোট্ট একটা শপ, সঙ্গে টয়লেট। ট্যুরিস্ট আসন সংখ্যা ভরে উঠতেই মিনিট 10 মধ্যে আমাদের বোট ছেড়ে দিল। 1 ঘন্টার প্যাকেজে ঘুরে দেখানো হয় খালপথে সেন্ট পিটার্সবার্গ শহর, আর 2 ঘন্টার প্যাকেজ নিলে ক্রুজে করে নিয়ে যাওয়া হয় গালফ অফ ফিনল্যান্ড। যেহেতু আমাদের হাতে সময় কম, সেহেতু আমরা 1 ঘন্টার প্যাকেজই নিয়েছি। বোট ছাড়ার কিছু পরে ক্যামেরা হাতে চলে এলাম বাইরের দিকে। দেখলাম আবহাওয়া আবারও খারাপ হয়েছে, রোদ মিলিয়ে গিয়ে আকাশে মেঘ, ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে হালকা স্নোফল।
বোটের ভেতরে যদিও এইসব প্রতিকূলতার কোনো প্রভাবই নেই, তবে ঠান্ডা কাকে বলে সেদিন টের পেলাম হাড়ে হাড়ে। সেই ঠান্ডা ওপরে সবাই চলে গেছে ভেতরে, বাট ওপরে না আসলে না অ্যাকচুয়াল সিনারিওটা দেখাতে পারবো না। বোট চলাকালীন বোটের ভেতরের স্পিকারে রাশিয়ান ভাষায় শোনানো হচ্ছে এই শহরের ইতিহাস এবং কোন কোন স্থাপত্যের পাশ দিয়ে আমাদের বোট চলছে ইত্যাদি ইত্যাদি। এই পথে ডান দিকেই রয়েছে একটি আইল্যান্ড এবং সেখানে ওই গোল্ডেন কালারের যে উঁচু চূড়া দেখা যাচ্ছে ওটা পিটার অ্যান্ড পল ক্যাথিড্রাল। এই পথেই রয়েছে নেওয়া নদীর ওপর নির্মিত সেন্ট পিটার্সবার্গ শহরের আরও একটি সেতু, ট্রিনিটি ব্রিজ। এই নদীপথ ধরে যাওয়ার সময় একটি যুদ্ধজাহাজ দেখানো হয়, রাশিয়ান ক্রুজ অরোরা, যেটি রুশ জাপান যুদ্ধের সাক্ষী। প্রথম বিশ্বযুদ্ধের সময় বাল্টিক সাগরে এই জাহাজ প্রতিরক্ষার কাজ করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমা বর্ষণের ফলে এই জাহাজ বন্দরে ডুবে যায়। পরে সেটিকে উদ্ধার করে মেরামতির পর মিউজিয়ামে রূপান্তরিত করা হয়। নেবা নদীর পথ ছেড়ে এবার আমাদের বোট প্রবেশ করল ফনটাঙ্কা নদীতে, যে নদী বয়ে গিয়েছে শহরের কোনায় কোনায়। নদীর দুই দিকেই রয়েছে সোভিয়েত জমানার হেরিটেজ বিল্ডিং, সঙ্গে আধুনিক শহরের মেলবন্ধন। আস্তে আস্তে শহরে প্রবেশ করছি, যে শহরের পথঘাট আমরা একটু আগে পেরিয়েছিলাম। আর এখানে নদীর জল এতটাই পরিষ্কার, এতটাই স্বচ্ছ, এক ফোঁটাও নোংরা নেই, কিন্তু জলের গভীরতা অনেকটাই। নদীপথ বা খালপথ ধরে এই শহরকে জুড়ে দিয়েছে ছোট্ট ছোট্ট সব ব্রিজ, যেগুলোর হাইট খুবই কম আর ডিজাইন ভিন্ন ভিন্ন। এই ব্রিজগুলোই এই নদীপথের মূল আকর্ষণ। ফনটাঙ্কা নদী ছেড়ে এবার আমরা প্রবেশ করলাম ময়কা নদীতে। বেলা ক্রমশ ফুরিয়ে আসছে, সেই সঙ্গে ফুরিয়ে আসছে সময়সীমা সেন্ট পিটার্সবার্গ শহরকে বিদায় বলার জন্য। সময় বিকাল 7:10 শেষ হলো আমাদের বোট সফর। এবার এখান থেকে আমরা চলে যাব হচ্ছে হোটেলে, সেখান থেকে লাগেজ নেব এবং তারপরে সেখান থেকে ট্রান্সফার হবে হচ্ছে এয়ারপোর্ট, আমাদের পরবর্তী ফ্লাইট আবুধাবি যাওয়ার জন্য। বোট থেকে নেমে আমরা চলে এলাম সেন্ট আইজাক ক্যাথেড্রালের সামনে, যেটা রাশিয়ার স্থাপত্য শিল্পের অন্যতম বৃহৎ ল্যান্ডমার্ক। 1931 সালে সোভিয়েত সরকার এটিকে মিউজিয়ামে রূপান্তরিত করে। আইজাক ক্যাথেড্রালে কিছুটা সময় কাটিয়ে ক্যাব নিয়ে আমরা ফিরে এলাম হোস্টেলে। সেখানে রাখা লাগেজগুলো নিয়ে এবার আমরা রওনা দেব এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর এখান থেকে এয়ারপোর্ট যাওয়ার জন্য ক্যাব বুক করলাম। এখান থেকে এয়ারপোর্টের জন্য ক্যাব নিল হচ্ছে 761 টাকা, আর টাইম লাগবে প্রায় 45 মিনিট, অনেকটা দূর এখান থেকে এয়ারপোর্ট। দর্শকদের কেউ কেউ হয়তো অভিযোগ তুলতে পারেন বড্ড তাড়াহুড়ো হয়ে গেল, আরও কয়েকটা দিন কি দেওয়া যেত না? অভিযোগ মেনে নিয়েই বলবো, প্রথমবার আমরা চেষ্টা করেছি, তাও এই যুদ্ধের আবহে। ছিল না কোনো ইনফরমেশন, না তো ছিল কোনো কমিউনিকেশন, তবু চেষ্টা করেছি নিজেদের সাধ্যমতো
যতটা সম্ভব তথ্য আপনাদের সামনে তুলে ধরার। আর আমার কাছে এই ট্রিপ ছিল জীবনের অন্যতম শিক্ষা কিংবা অভিজ্ঞতা। আর আমি বিশ্বাস করি এই অভিজ্ঞতা আমার পথ চলাকে আগামী দিনে হয়তো মসৃণ করবে। জাতীয় থেকে আন্তর্জাতিক ট্রাভেল ব্লগে এটাই ছিল প্রাথমিক ধাপ। আর আগামী পথ কতটা মসৃণ হবে সেটা সময় বলবে। কিন্তু সেন্ট পিটার্সবার্গ এয়ারপোর্ট যাওয়ার পথ যে মসৃণ ছিল না সেটা পদে পদে ট্রাফিক জ্যাম আমাদের বুঝিয়ে দিয়েছিল। চলে এসেছি এয়ারপোর্টে ঢোকার আগে একটা চেকিং হয়ে গেছে। চেকিং হয়ে যাওয়ার পরে এবার যেতে হবে হচ্ছে ইথিহাডের কাউন্টারে। ইথিহাড যে ফ্লাইটে করে আমরা এখান থেকে যাবো হচ্ছে আবুধাবি। এয়ারপোর্টে পৌঁছানোর পর আর ফ্লাইটে ওঠার মাঝে আমার জীবনে যে কি ঝড় বয়ে গেল এবার সেটা বলি। হ্যাঁ আরে আসছি ফ্লাইটটাকে আটকাও। জীবনটা না মাঝে মধ্যে সালা মনে হয় বাঁশ বাগান। দেখুন ফাইনাল কল আবুধাবি 22:50, এখন টাইম হয়ে গেছে 26। বলছি ফ্লাইটে উঠে গিয়ে বলছি না, মাথার মধ্যে বিশাল টেনশন হচ্ছে। আর 20 মিনিট পরে ফ্লাইট ছাড়বে। সেন্ট পিটার্সবার্গ থেকে আবুধাবির পথে ইথিহাড এয়ারওয়েজের ফ্লাইট নম্বর EY70-তে উঠে পড়লাম। ইকোনমি ক্লাসে আমার সিট নম্বর 35-এ। জীবনে এই প্রথমবার ইথিহাড এয়ারওয়েজে ট্রাভেল করছি। মনে অনেক এক্সাইটমেন্ট ছিল, কিন্তু বাপরে বাপ, জায়গায় এসে বসলাম। এখানে আমার সিট নাম্বার হচ্ছে 35-এ। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমার আজকে ফার্স্ট টাইম ইথিহাড যে এয়ারলাইন সেই ফ্লাইটে ট্রাভেল করছি। এখনো ইথিহাডে আমি ট্রাভেল করিনি। সেন্ট পিটার্সবার্গ থেকে আবুধাবি ইথিহাডের ফ্লাইট কিন্তু সাপ্তাহিক, রোজ নেই, সপ্তাহে 3 দিন চলে। এয়ারপোর্টে আমরা ঘন্টাখানেক আগে পৌঁছেছিলাম, কিন্তু ইথিহাড এয়ারলাইন্সের চেক ইন কাউন্টারে ঠিক কী হয়েছিল সেটা একটু ভালো করে শুনে নিন। ফ্লাইট বুক করার সময় আমি আপনাদের বারবার লাগেজ পলিসির কথা বলি, কিন্তু সেটা না মানা চরম মাসুল এবারে দিতে হলো। সেন্ট পিটার্সবার্গ থেকে আবুধাবি যাওয়ার ইথিহাড এয়ারলাইন্সের এই ফ্লাইটে 7 কেজি পর্যন্ত কেবিন ব্যাগ তো ফ্রি, কিন্তু চেক ইন ব্যাগ ফ্রি নয়। চাইলে পরবর্তী সময় সেটা অ্যাড করা যায়। 0 থেকে 5 কেজি পর্যন্ত কিংবা 5 থেকে 10 কেজি পর্যন্ত এইভাবে বিভিন্ন খরচের স্ল্যাব রয়েছে। তবে ফ্লাইটের টিকিট বুক করার সময় অ্যাড করে নিলে খরচ অনেকটাই কম পড়ে। আমরা ভেবেছিলাম লাগেজ পরে অ্যাড অন করব কিংবা এয়ারপোর্ট পৌঁছে বুক করব। এটাই ছিল আমার সব থেকে ভুল সিদ্ধান্ত। এয়ারপোর্টে যখন চেক ইন কাউন্টারে এলাম ইথিহাডের, সে আলাদাই নাটক। বলছে অনলি রাশিয়ান কার্ড আর রুবেল ক্যাশ, নো আদার কার্ড অ্যাকসেপ্টেবল। বলছে আর 5 মিনিট পরেই বোর্ডিং ক্লোজ হয়ে যাবে, মানে চেক ইন কাউন্টার বন্ধ হয়ে যাবে। আলাম গেল, তাহলে তো আমার ব্যাগ আজকে রেখে যেতে হবে। ব্যাগের ওজন হচ্ছে 9.5 কেজি। টাকা নেই কাছে, টাকা শেষ। এয়ারপোর্টে খুঁজে মানি এক্সচেঞ্জ করলাম, রুবেল তো নেই, ডলারও নেই, ছিল হচ্ছে দিরহাম। দিরহামের রেট তো যাচ্ছে তাই দিল। 500 দিরহামের জন্য রুবেল দিল হচ্ছে মাত্র 6,500। এয়ারপোর্টের রেট এমনিতে হাফ হয়ে যায়, 10,500 মতো ব্যাগের জন্য পে করলাম। অ্যাকচুয়াল করতে হতো 20,000। ব্যাগের ওজন প্রায় 10 কেজির কাছাকাছি। কিছু মাল বের করে নিলাম, ওজন দাঁড়ালো 6.5 কিলো। রিকোয়েস্ট করলাম, বললাম দেখুন অনেক টাকা হয়ে যাচ্ছে, আমরা টুরিস্ট, অত টাকা নেই। যাই হোক 6.5 কিলো টাকা ওরা 5 কেজি হিসেবেই ধরলো, এবং ওই 10,500 মতো রুবেল ওদেরকে ক্যাশ পে করলাম। তারপরে এলাম হচ্ছে কাস্টমসে ভিসাটা দেখলো, পাসপোর্ট দেখলো, বোর্ডিং পাস দেখলো। কাস্টমসের পরে এলাম হচ্ছে পাসপোর্ট কন্ট্রোল বা ইমিগ্রেশনে। কি নাম বললাম, বললো টুরিস্ট। আমি বললাম হ্যাঁ। ওরা কি একটা আতশ কাজ টাইপের লাইট দিয়ে ভালো করে স্ট্যাম্পগুলো চেক করলো যে লোকটা অরিজিনাল না ডুপ্লিকেট। হয়তো অনেক তো মানে গুপলি চুপলি কেস হয়। তারপরে হলো সিকিউরিটি চেক কমপ্লিট হলো। সিকিউরিটি চেক কমপ্লিট করে দেখছি ডিসপ্লেতে লেখা আছে ফাইনাল কল। ছুটতে এলাম হচ্ছে গেট নাম্বার 52। মানে এত হিসু পেয়েছে, হিসুও করতে পারিনি, জলও খেতে পারিনি। 52 নাম্বার গেটে এলাম। ওখানে আমি আর পিএম ছাড়া কেউ নেই, সবার হয়ে গেছে কমপ্লিট, মানে ফ্লাইট ছাড়ে, তার 20 মিনিট বাকি আছে। ওখানে চেক করলো হচ্ছে আমাদের বোর্ডিং পাস, ছেড়ে দিয়েছে। খানিক চলে গেছি, এরোব্রিজে চলে এসেছি। বলছে আসুন ব্যাক করুন। বলো পাসপোর্ট, বলো ভিসা, আবার দুবাইয়ের ভিসা দিলাম। ভিসা থেকে ওরা কী সব নাম্বার পুট করলো সিস্টেমে, দিয়ে বললো ওকে হ্যাভ এ গুড ফ্লাইট। উঠলাম ফ্লাইটে 10:38, ছেড়ে যাওয়ার টাইম হচ্ছে 10:50। আর ইথিহাডের ফ্লাইট কখনো লেট করে না। যাক বাবা, ভালো দুবাই পৌঁছতে পারলে বাঁচে। 12 তারিখ কলকাতা পৌঁছে ভাই গঙ্গা নদীতে স্নান করবো, তারপর 10-12টা ট্রেন ব্লক বানাবো ইন্ডিয়াতে। আপাতত ফরেন ট্রিপ করছি না। মানুষ অভিজ্ঞতা দিয়েই শেখে। আমিও আজ দুটো জিনিস শিখলাম। প্রথমত, আন্তর্জাতিক ফ্লাইটে ট্রাভেল করার আগে লাগেজ যদি ইনক্লুড না থাকে সেক্ষেত্রে লাগেজ অ্যাডভান্স বুক করে রাখাই উচিত। দ্বিতীয়ত, এয়ারপোর্টে অন্তত ঘন্টা 2 আগে পৌঁছানো উচিত, যেখানে ইমিগ্রেশনের ব্যাপার থাকবে। বোর্ডিং কমপ্লিট, টেক অফের জন্য তৈরি আমাদের ফ্লাইট। এবার একটু অনবোর্ড এক্সপিরিয়েন্স শেয়ার করি। এই ফ্লাইটের ইকোনমি ক্লাসের সমস্ত যাত্রীদেরকে একটা করে হেডফোন, ব্ল্যাঙ্কেট এবং কুশন দেওয়া হয়েছে। আমাদের এই এয়ারক্রাফট ইথিহাডের বোয়িং 787 ড্রিমলাইনার। 2টো করে স্ক্রিন রয়েছে। নিচের স্ক্রিনটা অনেকটা প্লে স্টেশনের মতো, জয়স্টিক দিয়ে অপারেট করা যায়। খুব সম্ভবত একাধিক অ্যাপ্লিকেশন চালানোর জন্যই এরকম ডুয়েল স্ক্রিনের সেট আপ। USB A পোর্টের সাথে ইউনিভার্সাল 3-পিন প্লাগ লাগানোর জায়গা রয়েছে। এই ফ্লাইটে আমার পাশের সিটে একটা বাচ্চা মেয়ে ট্রাভেল করছিল। বিমান সংস্থা তাকে অতিরিক্ত কিছু জিনিসও দিয়েছিল। ইথিহাড থেকে এরকম একটা ব্যাগও দিয়েছে, মানে বড়দের দেবে না, বাচ্চাদেরকে দেবে। গেম সেট জিনিস দিয়েছে। এটা খুললে এখানে নানা রকম গেমস টেমস সব কিছু আছে। বাচ্চাদের পাসপোর্ট রাখার জন্য এটা দিয়েছে। পল যদি এই ফ্লাইটে কোনো ট্রাভেল করতো, পলও পেত। আজকে রাত 10:50 ছেড়ে আগামীকাল ভোর 5:55 সময়
এই ফ্লাইট গিয়ে পৌঁছাবে হচ্ছে সেন্ট পিটার্সবার্গ থেকে আবুধাবি। রাশিয়া থেকে আবুধাবি পর্যন্ত আমার এই ফ্লাইটে ভাড়া পড়েছিল 19,382 টাকা। এই টিকিটটা আমি কেটেছিলাম ফ্লাইটের 27 এপ্রিল 2024। প্রত্যেকটা সিটের ব্যাক সাইডে যে টাচস্ক্রিন ডিসপ্লে ছিল তাতে সিনেমা, মিউজিক, গেমস, ফ্লাইট ম্যাপ, টিভি শো, নিউজ, রেডিও সব রকম এন্টারটেনমেন্টের ব্যবস্থা ছিল। সেই সাথে ফ্লাইটের অ্যারাইভেল এবং ডিপার্চার টাইম, ডিস্টেন্স, ওয়েদার সব কিছুই দেখা যাচ্ছিল। রাত 11:06 আমাদের ফ্লাইটের চাকা গড়ালো রানওয়েতে তার ফাইনাল পজিশন নিতে। আকাশে তখনও বিকেলের শেষ আলোটুকু রয়েছে, যেটাকে বলে গোধূলি। আমাদের ফ্লাইট যখন টেক অফের জন্য প্রস্তুত তখন ঘড়ির কাঁটায় রাত 11:15। হঠাৎ করেই একটা কথা মনে পড়ল। কতদিন ভাত, মুসুরির ডাল কিংবা মুগের ডাল, কাতলা মাছ, মাটন এগুলো কিচ্ছু খাইনি। বাড়ির চা, আমাকে যখন বলের মা ভিডিও কল করে দেখাতো না চা খাচ্ছে, খাবার খাচ্ছে, সত্যিই বলছি খুব লোভ হতো। আমি ফোনটা কেটে দিতাম, রেখে দাও ভাই। ফ্লাইট যখন রানওয়ের মাটি ছাড়িয়ে আকাশ ছিল তখন গোধূলি মিলিয়ে বাইরের জগৎ পুরোপুরি অন্ধকার, আর নিচে আলো ঝলমলে এয়ারপোর্ট সংলগ্ন কোনো একটা শহর। সময় বলছে রাত 11:18। 600 মাইল প্রতি ঘন্টা গতি নিয়ে উড়ে চলেছে বোয়িং 787। অল্টিটিউড 39,000 ফুট। পরিষ্কার আকাশ, ম্যাপ ইঙ্গিত দিচ্ছে ফ্লাইট এখন মস্কো শহরের উপর দিয়ে যাচ্ছে। আলো ঝলমলে রাশিয়ার ক্যাপিটাল, কিন্তু আকাশের ওই প্রান্তে সূর্যের লালচে আভা, আকাশের রঙও কিঞ্চিত নীলাভ, বাকি সব অন্ধকার। আচ্ছা, এও কি সম্ভব? এটা ফ্লাইটের স্পিড, অল্টিটিউড 11,887। রাত 12টার কিছু পরে বিমান সেবিকারা এসে ফুড এবং ড্রিঙ্কস সার্ভ করলো। পানীয় জল, জুস, কোল্ড ড্রিঙ্কস, চা, কফি, হুইস্কি, ওয়াইন সহ বিভিন্ন ধরনের পানীয়র আয়োজন ছিল। এগুলোর মূল্য ফ্লাইটের টিকিটের মধ্যেই ইনক্লুডেড। পানীয়র মধ্যে আমি নিলাম ফ্যান্টা এবং কোকাকোলা, সঙ্গে জলের বোতল। ফুডের ক্ষেত্রে অপশন ছিল বিফ অথবা চিকেন, আমি নিলাম চিকেনের আইটেম। খাবার বলতে ছিল একটা পাউরুটি, বাটার, মিক্স ফ্রুট স্যালাড, এটা মনে হয় কাস্টার্ড, নানা রকমের চামচ, আলু মাখা আর চিকেনের একটা চপ, এইরকম কোনো কিছু। কি খেলাম ঠিক বুঝলাম না, কিন্তু খেলাম। রাত 12টার সময় দই। আর ফ্লাইটের খাবার খেয়েও যদি না ভরে পেট, ফ্লাইটের খাবার খেয়েও যদি না ভরে পেট, লজ্জা কি কাকা, সঙ্গে তো রয়েছে মুড়ি চানাচুরের প্যাকেট। শেষে দুধ চা খেয়ে যখন দুধের শিশু হয়ে ঘুম দিলাম তখন ঘড়ির কাঁটা হয়তো রাত 1টার ঘর পেরিয়ে গিয়েছে। আজকের পর্ব এই পর্যন্তই কাকারা। দেখা হচ্ছে পরের পর্বে দুবাইতে। আজ নিলাম বিদায়।